সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার একটি উপজেলা, যা জনপ্রিয়তার দিক দিয়ে সবসময় শীর্ষে থাকে ভ্রমণ প্রেমীদের। একদিনে পাহাড়, ঝর্ণা, সমুদ্র উপভোগ করতে চাইলে সীতাকুণ্ডের থেকে আর ভালো জায়গা পাওয়া যাবে না। ডে ট্রিপে ঘুরে আসার জন্য জনপ্রিয় পর্যটন স্পট হচ্ছে এই সীতাকুণ্ড। চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করে ঝর্ণায় গা ভিজিয়ে বিকেলে সমুদ্র দেখে ফিরে আসা যায় সহজেই। আমাদের এবারে গন্তব্য ছিল সীতাকুণ্ড। কিভাবে যাবেন, কি দেখবেন আর কত দিনের খরচ হবে, থাকবে সব বিস্তারিত। চলুন শুরু করা যাক। আমাদের এবারে যাত্রা শুরু হচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে ইউনিক পরিবহনের একটি বাসে। ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে আপনারা সীতাকুণ্ড আসতে পারবেন। নন এসি বাসে ভাড়া পড়বে জনপ্রতি 650 টাকা করে, আর এসি বাসে ভাড়া পড়বে 800 টাকা থেকে শুরু করে মান অনুযায়ী বিভিন্ন দামের। যারা ট্রেনে যেতে চান তারা ঢাকা থেকে ফেনী অথবা চট্টগ্রাম পর্যন্ত ট্রেনে যেতে পারবেন। ফেনী বা চট্টগ্রাম নেমে সেখান থেকে বাসে করে সীতাকুণ্ড আসতে পারবেন। ট্রেনে ফেনী পর্যন্ত ভাড়া নিবে 300 টাকা করে। যদি কম খরচে সরাসরি সীতাকুণ্ড নামতে চান তাহলে আপনাকে রাত 10:30 চট্টগ্রাম মেল ট্রেনে করে যেতে হবে। ভাড়া নিবে 125 টাকা। তবে মেল ট্রেনে যাওয়াটা অনেক কষ্টকর এবং সময় সাপেক্ষ। আমাদের আজকে যাত্রা বিরতি দেওয়া হচ্ছে কুমিল্লার ড্রিম হাউস রেস্টুরেন্টে। যাত্রা বিরতি শেষে আমরা চলছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সকাল ভোর 5টায় বাস আমাদেরকে সীতাকুণ্ড বাজারে নামিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। আমরা অলরেডি চলে আসছি সীতাকুণ্ড। আর সীতাকুণ্ড থেকে আমরা এখন যাবো হচ্ছে প্রথমে চন্দ্রনাথ পাহাড়ে। আর চন্দ্রনাথ পাহাড়ে যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে সীতাকুণ্ড বাজারের ভিতর থেকে সিএনজি পাওয়া যাবে। এখান থেকে আমরা এখন ভিতরে যাব। বাজারের ভিতর থেকে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার সিএনজি বা অটো পাওয়া যাবে। লোকাল গেলে ভাড়া নিবে 20 টাকা করে, আর সিএনজি রিজার্ভ নিলে ভাড়া লাগবে 100 টাকা। আমরা অলরেডি চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের নিচে যে ঢালটা আছে সেখানে। আর এখান থেকে আমরা এখন উপরে উঠবো। আর উপরে ওঠার জন্য আমরা একটু লাঠি নিব। আর আপনারা চাইলে এখানে বিভিন্ন দোকান আছে, এখানে আপনারা ব্যাগ রাখতে পারেন। ব্যাগগুলো আপনারা এখানে ভাড়া দিয়ে রাখতে পারবেন। আর লাঠি, একটা লাঠি আপনাকে এখন দিতে হবে 30 টাকা করে। এবং উপর থেকে যখন নামবেন তখন লাঠিটার জন্য যখন ব্যাগ ফেরত দিবেন তখন আবার আপনাকে 20 টাকা ব্যাগ দিবে। তার মানে ভাড়া পড়বে, লাঠি ভাড়া পড়বে 10 টাকা করে। ব্যাগ রাখতে খরচ পড়বে 20 টাকা করে, অর্থাৎ প্রতিটা ব্যাগ আপনাকে ভাড়া দিতে হবে 20 টাকা করে। ওরা ওদের আয়ত্ত রাখবে এবং পরে ফেরত দিয়ে দিবে। সিএনজি যেখানে নামিয়ে দিবে সেখান থেকে মূলত ট্রেকিং শুরু হবে। পাহাড়ের চূড়ায় উঠতে হবে। কিছু দূর আসার পরে সামনে দুটি রাস্তা পড়বে। সিঁড়ি দিয়ে উঠতে আপনাদেরকে অনেক কষ্ট হবে, তাই সবসময় আপনারা বাম পাশের যেই রাস্তাটা রয়েছে সেটা দিয়ে যাবেন। সবাই বাম পাশের রাস্তা দিয়েই উপরের দিকে উঠে, কারণ তুলনামূলক কষ্ট কম হয় বাম পাশের রাস্তা দিয়ে উঠতেই। এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে আমাদেরকে, ট্রেকিং করতে হবে পাহাড়ি পথটা। অনেক উঁচু এই পাহাড়টি। অনেকটা পথ সিঁড়ি পাবেন, কিন্তু তারপর থেকে হার পাবেন না। অনেক উপরে এইভাবে আপনার ট্রেকিং করে করে উঠতে হবে। অনেকটা খাড়া জায়গা আছে কিছু, যেগুলোতে উঠতে আসলে অনেক কষ্ট হয়। কিন্তু এখানে যারা হিন্দু তীর্থযাত্রী আছে তারা বাচ্চা কাচ্চা সহ বুড়া সবাই উঠতেছে। আর টুরিস্ট যারা আছে তারা উঠতেছে। আর এখান থেকে অনেক ভালো ভালো ভিউ দেখতে পাওয়া যায় পুরো পাহাড়ের। পুরো সীতাকুণ্ড পাহাড় এবং সাগর কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। পাহাড়ে ওঠার সময় মাঝামাঝি কিছু দোকান পাবেন, যেখানে আপনি শসা, শরবত, তরমুজ ইত্যাদি বিক্রি করতে দেখবেন। তবে এখানে একটু দাম বেশি হবে, আর দাম বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা এগুলো অনেক নিচ থেকে নিয়ে আসে। দেখুন সবাই কিভাবে উঠতেছে। আসলে এখানে বেশ কিছু বস্তা রাখা আছে। দেখুন কোথায় উঠেছি। এই পাহাড়ে যখন আপনি উঠবেন, নিচে তাকালে আপনাকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনি দেখতে পারবেন। এখান থেকে পাহাড়ে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই পাহাড়ের উপরে বেশ কিছু বানর দেখতে পাবেন। এই বানরগুলো কিন্তু আপনার মোবাইল টান দিয়ে নিতে পারে, তাই খুব সাবধানে এদেরকে দেখতে হবে। আমরা একটু কাছাকাছি চলে আসছি। আর একটু উপরে উঠে যাওয়া, একটু জায়গা পাবো আমরা সমতল।
চলুন দেখি আরেকটু উঠে দেখি কি আছে। প্রথম ধাপ পাড়ি দিয়ে আমরা চলে আসছি ছোট মন্দিরের এখানে। এখান থেকে পাহাড়ে অনেক সুন্দর ভিউ দেখা যায়। আমরা এখান থেকে যাব উপরে যে বড় চূড়া রয়েছে সেখানে। এতটা পাহাড় বেয়ে ওঠার পরেও আমরা আসলে এখনো যে এই চূড়া যেটা মেইন, যেটা হচ্ছে আপনার চন্দ্রনাথ পাহাড় যেটাকে বলে, সেখানে এখনো উঠতে পারি নাই। ওই যে দেখতে পাচ্ছেন উপরে চূড়াটা, আমাদের এখন আবার এখানে উঠতে হবে। এই পুরো পাহাড়গুলো বেয়ে বেয়ে আমাদেরকে এই উপরে উঠতে হবে। আর প্রথমে যে ছোট মন্দিরটা পরে সেটা পাড়ি দিয়েই আসলে এদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়ে উপরে উঠতে হবে। আমরা এখন আমাদের দ্বিতীয় মিশন শুরু করব। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে চড়ে উঠবো। আবারও শুরু হয়েছে সেই খাড়া টিলা। আর এই খাড়া টিলাতে বিভিন্ন বালুর বস্তা বা মাটির বস্তা রাখা আছে যেন একটু স্বাচ্ছন্দ্য উঠা যায়। এটা পেয়ে উপরে উঠতে হবে। ওই যে পাহাড়ে চড়ে দেখা যাচ্ছে, ওই পর্যন্ত পৌঁছাতে হবে সবার। অবশেষে অনেক পরিশ্রমের পর আমরা পাহাড়ের চূড়ায় উঠেছি। এই পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের অসাধারণ সব দৃশ্য দেখা যাবে। ওয়াও, কি অসাধারণ দৃশ্য এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে দেখা যাচ্ছে। এই জন্য এখানে আসলে সকল পর্যটকরা ছুটে আসে। এখানে পাহাড় ট্রেকিং এর পাশাপাশি যে পাহাড়ের যে অসাধারণ ভিউগুলো আছে এগুলো উপভোগ করা যায়। পুরো সীতাকুণ্ড শহর, সাগর সবকিছু দেখা যাচ্ছে। কি অপরূপ দৃশ্য, চারদিকে শুধু পাহাড়, আর আমরা আছি এই পাহাড়ের একেবারে চূড়ায়। অনেকটা পথ হেঁটে আমরা এখন চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। এখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো অনেক ভালো লাগবে আপনাদেরকে। হিন্দুরা মূলত তাদের মন্দিরে এখানে আসে, তবে পর্যটক বা পাহাড় ট্রেকিং করার জন্য এখানে অনেকে আসেন। এখান থেকে সমুদ্র স্পষ্ট দেখা যায়। এটি হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির। আর এখানে সকল হিন্দুরা আসে তাদের ধর্মীয় কারণে। আর পর্যটক আসে মূলত পাহাড় দেখার জন্য, পাহাড় ট্রেকিং করার জন্য। এই পাহাড় চূড়া থেকে অসংখ্য পাহাড় দেখা যায়। কি অসাধারণ সব পাহাড়গুলো। আর এই পাহাড় দেখার জন্যই পর্যটকেরা মূলত এখানে ছুটে আসেন। দেখেন নিচে কত পাহাড় আর আমরা কত উপরে আছি। চন্দ্রনাথ পাহাড় দেখে আমরা এখন নেমে যাচ্ছি। চন্দ্রনাথ পাহাড় থেকে আসলে পাহাড়ের অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, এই জন্য পর্যটকরা এখানে ছুটে আসেন। আর এখান থেকে নামতে আসলে অনেক কষ্ট হবে, কারণ হচ্ছে আমরা যেই পাহাড়টা আসলে উঠছি অনেক নিচে নামতে হবে আমাদেরকে। আর আমরা এখানে পুরোটা সিঁড়ি করা আছে, অবশ্য সিঁড়ি দিয়ে আপনাদেরকে নামতে হবে। সিঁড়ি দিয়ে নামাটা আসলে অনেক কষ্টকর হবে। পাহাড় উপভোগ করে আমরা এখন নেমে যাচ্ছি। নামার সময় এখানে একটি বড় গাছ পাবেন। এখানে বেশ কিছু দোকান আছে। এখান থেকে আমরা তরমুজ খেয়ে নিব। এক একটা তরমুজের পিস 20 টাকা করে। এই গাছের নিচে আরেকটি রাস্তা পাবেন, সেটা দিয়ে আপনারা ইকো পার্ক, সহস্রধারা, সুতোধারা ঝর্ণায় যেতে পারবেন। সিএনজি রিজার্ভ নেবে 400 টাকা করে। আর যদি ঝর্ণা দেখে তারপর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে যেতে চান তাহলে ভাড়া নেবে 800 থেকে 1000 টাকা রিজার্ভ। সিঁড়ি বেয়ে এখন আমরা নামতেছি। আমার থেকে মনে হচ্ছে উঠাচ্ছে ও নামাটা আসলে অনেক কষ্টকর। নামার রাস্তাটাতে আসলে পুরোটাই সিঁড়ি করা আছে, কিন্তু সিঁড়ি করা থাকলেও আসলে অনেকগুলো স্টেপ এবং হচ্ছে আপনার অনেক খাড়া খাড়া থাকার কারণে পাহাড়টা নামতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের। চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সিঁড়িটা অনেক খাড়া। এখান দিয়ে আস্তে আস্তে নামতে হবে, খুবই সাবধানে নামতে হয়। আর নামার সময় যেন আপনার ব্যালেন্স ঠিক রাখতে হবে। তাই নামার সময় লাঠিটা অনেক কাজে লাগে। লাঠিটা ভর করে আস্তে আস্তে আপনারা নামার চেষ্টা করবেন। পাহাড় থেকে নেমে আমরা চলে আসলাম সিজি আমাদেরকে যেখানে নামিয়ে দিয়েছিল সেখানে। এখান থেকে আমরা রওনা দিলাম বাঁশবাড়িয়া সি বিচের উদ্দেশ্যে। আমরা রিজার্ভ নিয়েছি সিএনজিটা, তাই ভাড়া পড়েছে 350 টাকা করে। আপনারা যারা লোকে বাসে আসবেন তারা এই বাঁশবাড়িয়া সি বিচের একটা সাইনবোর্ড আছে, এখানে নামতে পারবেন। মূলত বাঁশবাড়িয়া ফেরিঘাটের এই রাস্তাটা আছে, আপনাদেরকে এখানে আসতে হবে। আর
এখানে নামার পর এখান থেকে আপনি অটো বা সিএনজি পাবেন, ভাড়া নেবে 20 টাকা করে, একদম সরাসরি যেই বাগবাড়িয়া সি বিচ আছে সেখানে নিয়ে যাবে। চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা এখন চলে আসছি বাঁশবাড়িয়া সি বিচ দেখার জন্য। আমরা একটা সিএনজি রিজার্ভ করছি 350 টাকায়। আমরা এর আগে গুলিয়াখালী সি বিচে গিয়েছিলাম, তাই এবার আমরা বাঁশবাড়িয়া যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাঁশবাড়িয়া সি বিচের মূল আকর্ষণ লোহার ব্রিজটি দেখার জন্য আসছিলাম, কিন্তু ব্রিজটি এখন আর নেই। এই ব্রিজ ভেঙে এখানে ফেরিঘাট তৈরি করা হয়েছে, তবে জোয়ারের সময় এখানে সমুদ্র দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে সন্দ্বীপের ফেরিঘাট। এখান থেকেই ফেরিতে করে বিভিন্ন যানবাহন সন্দ্বীপ যায়। আর আগে এখানে একটা লোহার ব্রিজ ছিল। এই বাঁশবাড়িয়া বিচে আসলে আপনারা সমুদ্র খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এখানে চাইলে সমুদ্রে গা ভেজাতে পারবেন, তবে অবশ্যই খুবই সাবধানে। আসলে এখানেও গুলিয়াখালী সি বিচের মতো কাদা পাবেন, তাই এখানে আপনারা নেমে শান্তি পাবেন না। বিকেলের সময়টা আপনারা হয় গুলিয়াখালী সি বিচ নয়তো এই বাঁশবাড়িয়া সি বিচে আসতে পারবেন। তবে গুলিয়াখালী সি বিচটা আমার সুন্দর লাগছে, তবে আমরা এর আগে গুলিয়াখালী গিয়েছিলাম, তাই আজকে আসছি আমরা হচ্ছে এই বাঁশবাড়িয়া সি বিচে। তবে এখানে লোহার বিচে থাকলে ভালো লাগতো। যাই হোক, তারপরেও মোটামুটি ভালো একটা জায়গা এবং বিকেলে সময় কাটার জন্য খুব ভালো একটা প্লেস। এখানে গাছের নিচে অনেক ভালো লাগবে, পাশে এখানে সমুদ্রের পানিও এই পর্যন্ত চলে আসে। বাঁশবাড়িয়া সি বিচ থেকে আমরা চলে আসছি। আমরা এখন যাবো খোয়াইছড়া ঝর্ণাতে। আমরা এখানে এখন বাসের জন্য অপেক্ষা করতেছি, অথবা বাস আসবে। বাস আসলে আমরা এখান থেকে সরাসরি খোয়াইছড়া ঝর্ণার যে রাস্তাটা, আমরা সেখানে গিয়ে নামবো। আপনারা যারা খোয়াইছড়া ঝর্ণা যাবেন তারা হেল্পারকে বললেই তারা এই রাস্তার মাথা নামিয়ে দিবে। আর এখানে একটা সাইনবোর্ড দেখতে পাবেন, যেটা খোয়াইছড়া ঝর্ণার সাইনবোর্ড। বাস থেকে নামার পর খোয়াইছড়া ঝর্ণার যে রাস্তাটা রয়েছে সেখানে বেশ কিছু সিএনজি পাবেন। এখান থেকে সিএনজি 20 টাকা করে ভাড়া নিবে। এই সিএনজিটা আপনাদেরকে পার্কিং পর্যন্ত নিয়ে যাবে, অর্থাৎ যেখান থেকে আপনার খোয়াইছড়া রোডটা শুরু হয়েছে সেই মাথায় নামিয়ে দিবে। আর তারপর থেকে আমাদেরকে ট্রেকিং করে যেতে হবে। আমরা আসছি খোয়াইছড়া ঝর্ণার যে পার্কিংটি রয়েছে সেখানে। আর এখানে কিছু দোকান আছে যেখানে আপনি ব্যাগপত্র এগুলো রাখতে পারবেন নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে। আর হচ্ছে আপনি এখানে দুপুরে খাবার অর্ডার করে যেতে পারেন। যদি খাবার অর্ডার করে যান সেক্ষেত্রে আপনি আসার সময় এখানে খাবার খেতে পারবেন, লাঞ্চ করতে পারবেন। আর এই পর্যন্ত আসতে আমাদের সিএনজি ভাড়া নিয়েছে 20 টাকা করে। এখানে বিভিন্ন দামের খাবার রয়েছে, আপনারা পছন্দ মতো যে কোনো খাবার এখানে অর্ডার করতে পারবেন। দুবাই রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার করেছি। আর খাবার অর্ডার করলে এখানে আপনি ব্যাগ ফ্রিতে রাখতে পারবেন। তো আমরা খাবার অর্ডার দিয়ে এবং ব্যাগ রেখে আমরা এখন রওনা হচ্ছি খোয়াইছড়া ঝর্ণার উদ্দেশ্যে। মেঠো পথ ধরে হাঁটতেছি, আর এই মেঠো পথ ধরে হেঁটে হেঁটে আমাদেরকে পৌঁছতে হবে ঝর্ণায়। সামনে আরো ঝিরিপথ রয়েছে, চলুন ঝর্ণার দিকে যেতে থাকি। এই ঝর্ণায় প্রবেশ করতে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট। এই ঝিরিপথ ধরে আমাদের প্রায় 20 মিনিট হাঁটতে হবে। 20 মিনিট হাঁটার পর আমরা ঝর্ণার দেখা পাবো। মাঝে মাঝে একটু পাহাড়, একটু ঝিরিপ, আবার একটু উঁচু নিচু রাস্তা, সবকিছু মিলিয়ে এই পথটা আসলে অনেক ভালো লাগবে। খোয়াইছড়া ঝর্ণায় যাওয়ার পথে ছোট ছোট ঝিরিগুলো বর্ষাকালে অনেক সুন্দর লাগে, কারণ এখানে তখন পানি থাকে। আর পানি থাকলে এই রাস্তাটা অনেক রোমাঞ্চকর লাগে। পাথরের উপর দিয়ে ঘুরিয়ে পানি পড়ছে, এটা দেখতে আসলে সুন্দর। এই খোয়াইছড়া ঝর্ণায় 9টি ধাপ রয়েছে, যত উপরে উঠবেন তত আকর্ষণ বাড়বে। এই ঝর্ণার উপরে ওঠাটা অনেক ঝুঁকিপূর্ণ। এখানে রশি দেওয়া আছে, এটা দিয়ে ধরে ধরে উপরে উঠতে হয়। অনেক খাড়াই পাহাড় বেয়ে উপরে ওঠার পর অনেক ভালো লাগবে। তবে বর্ষাকালে এই ঝর্ণা সৌন্দর্য বেড়ে যায় অনেক, কিন্তু বর্ষাকালে উপরে ওঠাটা অনেক কঠিন।
যারা সাহসী এবং যারা শরীরে ব্যালেন্স রাখতে পারে তারাই মূলত এখানে উঠতে পারবে বর্ষাকালে। আর এমনি নর্মালি অন্যান্য সময় আপনারা উঠতে পারবেন, তবে অনেক কষ্ট হবে, তবে এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ। অনেক খাড়া খাড়া টিলা আছে, এগুলো রশি ধরে আস্তে আস্তে উঠতে হয়। এখানে ওঠাটা আসলে অনেক কঠিন। আমাদের সময় কম থাকায় আমরা আর উপরে উঠলাম না। আপনারা এখানে উপরে উঠতে হলে অবশ্যই আপনারা সময় নিয়ে আসবেন, কারণ এই ঝর্ণায় উপরে উঠে আমার নামতে মোটামুটি অনেক সময় লাগবে। তাই চেষ্টা করবেন সময় নিয়ে আসার জন্য এই ঝর্ণায় যদি আপনি আসেন। এখন ঝর্ণায় পানি কম থাকায় এবং আমাদের হাতে সময় কম থাকায় আমরা ঝর্ণার নিচের অংশ দেখে সেখানেই গা ভিজালাম। ঝর্ণার পানি একেবারেই কম, একটু একটু পানি পড়তেছে, এখানে পর্যটকরা গোসল করতেছে। আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে এই ঝর্ণার সৌন্দর্য দেখতে পারবেন, নিচে তখন অনেক ভালো লাগবে। আর উপরে যদি উঠতে পারেন তাহলে তো কথাই নেই। একদিনে পাহাড়, ঝর্ণা আর সমুদ্র দেখে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। আসলে সীতাকুণ্ড অনেক সুন্দর একটি এরিয়া এবং এখানে আরো বেশ কিছু পর্যটন স্পট রয়েছে, যেগুলো আসলে দেখতে হলে আপনাকে 2-3 দিনের সময় নিয়ে আসতে হবে। আপনি যদি 3 দিন সময় নিয়ে আসেন তাহলে পুরো সীতাকুণ্ড আপনি ভালোভাবে ঘুরতে পারবেন। পাশাপাশি সীতাকুণ্ডের আশেপাশে মিরসরাই বা ভাটিয়ারি লেক সেগুলো আপনারা ঘুরতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।